আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ১ পর্ব সংখ্যা ৫৭ লেখনীতে সালমা চৌধুরী গল্প পাঠে আমি অরোরা ইসলাম। তানভীর বর্ণাদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। আবির পাশে বসে ফোনে কিছু একটা করছে আর তানভীরের সাথে টুকিটাকি গল্প করছে। হুট করে আদি বলে উঠল, আবির ভাই, তুমি আমাকে সালামি দাওনি কেন? আদির কথা শুনে মিম মেঘ দুজনেই চমকে উঠেছে। মেঘ মনে মনে ভাবছে, আপনি আমাকে এত এত টাকা সালামি দিলেন অথচ আদিদের দিলেন না, এটা কি ঠিক হলো? আবির ভুরু গুটিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি নামাজে যাওয়ার আগে তোদের সালামি কাকিয়ার কাছে দিয়ে গেছি। কাকিয়া ব্যস্ত, তাই হয়তো মনে নেই। বাসায় গিয়ে পেয়ে যাবি। তাছাড়া গতকাল তোদের রুমে ড্রেসও রেখে আসছি, দেখিসনি? মেঘ তড়িৎ বেগে বলল, হ্যাঁ দেখছি, ড্রেসটা খুবই সুন্দর হয়েছে, রাতে পরবো। আদিও বলে উঠল, শার্টটা রাতেই দেখছি, থ্যাংক ইউ ভাইয়া। তানভীর ঠাট্টার স্বরে বলল, আদি তোর সালামি কত হলো? আদি মুখ ফুলিয়ে বলল, তোমাকে কেন বলবো? আমি রাতে ঘুমালে তুমি নিয়ে যাইতা। তানভীর হেসে বলল, সে আমি এখনো তোর থেকে নিতে পারি, নিব? আদি চিৎকার দিয়ে উঠল, না। আবির মেকি স্বরে বলল, ধুর, তানভীর তো সালামি নিয়ে কি করবে? আদি মুখ ফুলিয়ে বলল, একবার নিয়ে গেছিল। আবির ভুরু কুঁচকে সন্দেহ দৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। তানভীর হেসে বলল, আরে ভাইয়া, ব্যাপারটা তেমন না। তো কেমন? তখন আদি আরো ছোট ছিল। আদি আমার কাছে সালামি চাইছে। তো আমি বলছি, তুই যত সালামি পেয়েছিস আমি একাই ততটা দিব। আদি যেন তার সালামি আমাকে দেখাই। তারপর আদি বের করে দিল সব। তখন মজা করে আমি একবার বলেছিলাম, এখন যদি তোর সালামি আমি নিয়ে যাই তাহলে কেমন হবে? বলছি না, মেরেছি। কাঁদতে কাঁদতে ফ্লোরে গড়াগড়ি শুরু করলো। আমার পকেটে যত টাকা ছিল আমি সব দিয়ে দিয়েছি, তবুও আদির কান্না থামে না। আব্বু বড় আম্মু ইচ্ছে মতো আমাকে ঝাড়ছে, তবুও আদিকে থামাতে পারিনি। প্রায় ৩০-৪০ মিনিট মাটিতে গড়াগড়ি করছে। আমি সেই দিনই মনে মনে কানে ধরেছি, আর যাই হোক, সালামি নিয়ে কোনো মজা করব না। এরপরের থেকে ঈদের দিন গোসল করে রেডি হওয়ার আগেই ওদের সালামি দিয়ে দেই। হাতে যত থাকে ততই দেই। ভালোবাসা আর দেখাতে যায় না। তানভীরের কথা শুনে সবাই হাসছে। ততক্ষণে বর্ণাদের বাসায় চলে আসছে সবাই। মেঘ গাড়ি থেকে নেমে বলল, আমি যাই, তোমরা গাড়িতে বসো। মিম পেছন থেকে ডেকে বলল, আপু আমি তোমার সাথে আসি। মেঘ আস্তে করে বলল, আই। আদিও বলে উঠল, আমিও আসি। আবির এবার গম্ভীর কণ্ঠে ধমক দিল, কি শুরু করেছিস? মিম আদি তোরা কেউ যাবি না, মেঘ তুই যা। মেঘ ভেতরে চলে গেছে। মিম আর আদি গাড়িতেই বসে আছে। বর্ণাদের বাসার কলিং বেল চাপতেই বর্ণার ছোট ভাই এসে দরজা খুলে দিল। মেঘকে দেখে উত্তেজিত কণ্ঠে বলল, ঈদ মোবারক আপু, সালামি দিবা না? মেঘ হাসি মুখে একটা ৫০০ টাকার নোট বের করে দিল। আবিরের দেওয়া বান্ডেল যেভাবে দিয়েছিল, মেঘ সেটাকে সেভাবে রেখে দিয়ে এসেছে। হাতে যা কিছু টাকা ছিল সেখান থেকে মিম আর আদিকে সালামি দিয়েছে। মেঘ বর্ণার আব্বুকে আম্মুকে সালাম করে দ্রুত বর্ণার রুমে গেছে। বর্ণা একা একা সেলফি তুলছে। পরনে বর্ণার আব্বুর দেওয়া একটা 3 পিস। বিছানার উপর তানভীরের দেওয়া দামি ড্রেসটা পরে আছে। বর্ণা মেঘকে দেখে এগিয়ে এসে বলল, ঈদ মোবারক বেবি, তুই আমাদের বাসায় একা আসছিস? মেঘ মুখ বাঁকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ঈদ মোবারক। ঈদের দিন আমাকে একা বের হতে দিবে তোর মনে হয়? আবির ভাই, ভাইয়া, মিম আদি সবাই আসছে, ওরা নিচে গাড়িতে। ওনাদের ভেতরে নিয়ে আসিসনি কেন? চল ওনাদের ডেকে নিয়ে আসি। ওনাদের আসতে হবে না, তুই রেডি হ, তোকে নিয়ে ঘুরতে যাব। আমি তোর ভাইদের সাথে কোথাও যাব না, সরি। মেঘ রাগী ভাব নিয়ে বলল, কেন? আমার ভাইরা কি বাঘ নাকি ভাল্লুক যে তোকে খেয়ে ফেলবে? চল, আর ওই ড্রেসটা পরে যাবি। আমি তোকে সুন্দর করে ছবি তুলে দেব। তারপর যা বলেছিলাম তাই করব। বন্যা কপাল গুটিয়ে বলল, ড্রেসের মালিককে খোঁজার আমার কোনো ইচ্ছে নেই। ড্রেস এমনিই পরে থাকুক। এখন নিচে চল, ওনাদের ডেকে নিয়ে আসি। আম্মু আব্বু শুনলে বকা দিবে। চল। ওনাদের ডাকতে পারি, তবে একটা শর্তে। তুই যদি বলিস তুই আমাদের সাথে ঘুরতে যাবি, তবে ওনাদের ডাকবো। আর ঘুরতে গেলে অবশ্যই এই ড্রেসটা পরে যেতে হবে। আমি এই ড্রেস পরতে পারবো না। তাহলে আমিও চলে যাচ্ছি। যাওয়ার সময় কাঁদতে কাঁদতে আঙ্কেল আন্টিকে বিচার দিয়ে যাব যে তুই আমার সাথে খুব বাজে আচরণ করেছিস আর তোদের বাসায় আসতে নিষেধ করেছিস। বন্যা মেঘের হাত ধরে আটকে দিল। গম্ভীর কণ্ঠে বলল, এই ঢঙ্গি মেয়ে, আমি তোকে কখন কি বললাম? মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল, তুই বলিসনি, তবে আমি ঠিকই বলবো।
আমি ভাইদের বলে তোদের বাসা পর্যন্ত নিয়ে আসলাম, আর তুই আমার সাথে যেতে রাজি হচ্ছিস না? তুই এত নিষ্ঠুর বন্যা। হইছে হইছে, আর ঢং করতে হবে না, আমি যাব। শান্তি, এখন চল ওনাদের বাসায় নিয়ে আসি। মেঘ হাসি মুখে বলল, তোকে যেতে হবে না, তুই এই ড্রেসটা পরে তাড়াতাড়ি রেডি হ, আমি নিয়ে আসছি ওনাদের। মেঘ চটজলদি নেমে আসলো। মেঘের ভাই বোন বাহিরে আছে শুনে বন্যার ছোট ভাই ওদের এগিয়ে আনতে গেল। মিম আদি দ্রুত বেরিয়ে গেছে। তানভীর গুরুভার কণ্ঠে বলল, ও রেডি হয়ে চলে আসলেই তো হতো, আমাদের ভেতরে যাওয়ার কি দরকার ছিল? আবির গাড়ির দরজা খুলতে খুলতে বলল, তোর একমাত্র শালা তোকে নিতে আসছে, যাবি না? শ্বশুর শাশুড়িকে সালাম করতে হবে না? তানভীর দুর্বল কণ্ঠে বলে উঠল, ওদের বাসায় যেতে আমার অস্বস্তি লাগে। তোরে আবির বলল, শ্বশুর বাড়িতে গেলে সব ছেলেদেরই এমন লাগে, এসব কোনো বিষয় না, চল। মেঘ মিমিরা অনেকটাই সামনে চলে গেছে। আবির আর তানভীর পেছনে বিড়বিড় করতে করতে যাচ্ছে। বাসায় ঢুকেই সবাই বন্যার আব্বু আম্মুকে সালাম করলো। বন্যার বড় আপু টুকিটাকি কথা বলে সবাই খাবার টেবিলে বসতে বলল। মেঘ বারবার বলে দিয়েছে যেন অল্প করে নাস্তা দেওয়া হয়, কারণ কিছুক্ষণ আগেই ফুপিদের বাসা থেকে খেয়ে আসছে তারা। সবার নাস্তা প্রায় শেষের দিকে, এমন সময় বন্যা রেডি হয়ে উপর থেকে নামছে। তানভীরের দেওয়া খয়েরি রঙের ড্রেসটাতে বন্যাকে অসম্ভব সুন্দর লাগছে। সাথে হিজাব পরেছে, হাতে সিম্পল একটা পার্স, ঠোঁটে লাল লিপস্টিক আর মুখে হালকা মেকআপে বন্যাকে আজ অপরূপা লাগছে। হঠাৎ বন্যাকে নামতে দেখে তানভীরের গলায় খাবার আটকে গেছে। বিস্ময় সমেত তাকিয়ে আছে বন্যার দিকে, ঢোক গিলতে পারছে না। তানভীরের অবস্থা বুঝতে পেরে আবির তাড়াতাড়ি এক গ্লাস পানি এগিয়ে দিল। তানভীরের হৃদস্পন্দন বাইরে থেকে শোনা যাচ্ছে। পানি খেয়ে সেই যে মাথা নিচু করেছে, একবারের জন্যও তাকায়নি। বন্যা নিচে এসে সবার উদ্দেশ্যে ঈদ মোবারক বলল। মিম, মেঘ আদি একসঙ্গে ঈদ মোবারক বলল। তানভীর কোনো রকমে প্লেটের নাস্তা শেষ করে উঠে পড়েছে। এর মধ্যে সবার খাওয়া প্রায় শেষ। বর্ণার আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে সবাই বেরিয়ে পড়েছে। আসার সময় ওনারা সবাইকে সালামিও দিয়েছে। আবির ইশারা দিতে তানভীর বর্ণার ছোট ভাইকে সালামি দিতে গেল, কিন্তু সে কিছুতেই নেবে না। মেঘের সাথে সে যতটা ফ্রি, তানভীরের সাথে তেমন না, তাই সে নিতে চাচ্ছে না। তানভীর জোরাজোরি করে সালামি দিয়ে আসছে। তানভীর বেরিয়ে এসে বর্ণার দিকে এক পলক তাকালো। সহসা দু চোখ আটকে গেছে। নিজের পছন্দ করে কেনা ড্রেস যখন প্রিয়জন পরে, তখন মনে অন্যরকম প্রশান্তি কাজ করে। তানভীর মুগ্ধ নয়নে বন্যার দিকে তাকিয়ে আছে। বুকের ভেতরের ভূমিকম্পন কোনোমতে সামাল দিতে পারছে না। আবির এগিয়ে এসে বলল, চাবিটা দে, গাড়ি আমি চালাচ্ছি। তানভীরের বুক থেকে সানগ্লাসটা খুলে তানভীরের চোখে দিয়ে বলল, সাবধান, সে কিন্তু তোর বোনের থেকেও বেশি চতুর। মান সম্মান ডুবাস না, হিরো হতে এসে ভিলেন হয়ে যাস না। আবির গাড়িতে বসে একবার পেছনে দেখে নিল। তানভীর পাশের সিটে গিয়ে বসেছে। তার দৃষ্টি কোথায় কে জানে। আবির অতি সতর্কতার সহিত গাড়ি চালাচ্ছে। পেছনে মিম, মেঘ আর বন্যা নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত। মাঝে মাঝে আদিও তাতে সঙ্গ দিচ্ছে। সবাই ঘন্টা দুয়েক ঘোরাঘুরি করেছে। এই ফাঁকে মেঘ বন্যাকে বেশ কিছু ছবি তুলে দিয়েছে। ঘোরাঘুরি শেষে বন্যাদের বাসায় যাওয়ার সময় মেঘ বন্যার ছবি দেখে একটা ছবি সিলেক্ট করে দিল ফেসবুকে পোস্ট করার জন্য। বন্যার মেঘ আস্তে ধীরে কথা বললেও আবির সে কথা শুনে ফেলেছে। আবির সহসা ব্রেক কষল। পেছন ফিরে মেঘ আর বন্যার দিকে এক পলক দেখে গম্ভীর কণ্ঠে বলল, ফেসবুকে ছবি দেওয়ার অভ্যাস ত্যাগ করো। আজকের পর ফেসবুকে যেন কারো ছবি না দেখি। আবিরের কথা শুনে মেঘ ঠোঁট উল্টিয়ে কাদো কাদো মুখ করে তাকালো। আবির দেখেও না দেখার মতো করে সামনে তাকিয়ে আবারও গাড়ি স্টার্ট দিল। মেঘ আর চোখে আবিরকে দেখছে। আবির মিনহাজকে ব্লক করে দেওয়ার পর মেঘের ফেসবুক আইডি থেকে মেঘের সব ছবি ডিলিট করে ফেলেছে। মেঘ বিষয়টা তখনই খেয়াল করেছে, বন্যাকেও জানিয়েছে। আবিরের জেলাসি দেখে সেই দিন মেঘ আপন মনে অনেকক্ষণ হেসেছে। তবে আজকে শুধু মেঘকে বলেনি, আবির বন্যাকেও সহ ওয়ার্ন করছে। আবির মেইন রোডে গাড়ি থামাতেই তানভীরকে বলল, তানভীর, বন্যাকে বাসা পর্যন্ত দিয়ে আয়। বন্যা সঙ্গে সঙ্গে বলল, আমাকে এগিয়ে দিতে হবে না, আমি যেতে পারবো। আবির রাশভারী কণ্ঠে বলল, জানি, কিন্তু তুমি যেহেতু আমাদের সাথে বেরিয়েছো, তাই আমাদের উচিত তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া। তানভীর, যা। বন্যা আর কথা বাড়ালো না। সবার থেকে বিদায় নিয়ে নেমে গেল। গলির রাস্তায় তানভীর আর বন্যা হাঁটছে। তানভীর শান্ত স্বরে বলল, ঈদ মোবারক, ঈদ মোবারক। কারো মুখেই কোনো কথা নেই। বাসার কাছাকাছি আসতে তানভীর পকেট থেকে টাকা বের করে বন্যার দিকে এগিয়ে বলল, এটা তোমার সালামি, নাও।
আমার সালামি লাগবে না ভাইয়া। ভাইয়া ডাক শুনে তানভীর কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ভাইয়া ডাকছো আর সালামি নিবে না? মেঘ মিমও আমায় এত সুন্দর করে রাখে না। তানভীর বিরক্তি ভরা কণ্ঠে কথা বলায় বন্যা থতমত খেল। কিছু বলার আগেই তানভীর আবার জিজ্ঞেস করলো, নিবে কি না? বন্যা চুপচাপ সালামি নিয়ে তানভীরের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, সালামি নিলে সালাম করতে হয়। আপনাকে সালাম করি। বন্যা একটু নিচু হতে তানভীর এক লাফে কয়েক হাত পিছিয়ে গেল। তৎক্ষণাৎ রাগী স্বরে বলল, একদম না। তানভীরের এমন কাণ্ডে বন্যা ভ্যাবাচাকা খেয়ে গেল। খানিক বাদে বন্যা হাসতে হাসতে এক পা এগোতে তানভীর গাড়ির দিকে ছুটল। বন্যা দাঁড়িয়ে থেকে একা একাই কিছুক্ষণ হাসলো। তারপর বাসার দিকে চলে গেছে। তানভীরকে দৌড়ে আসতে দেখে আবির গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? কিছু না। বাসা পর্যন্ত দিয়ে আসছিস? না। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, কল দিয়ে জিজ্ঞেস কর বাসায় পৌঁছেছে কিনা। মেঘ বন্যাকে কল দিতে বন্যা সালামি আর সালামের ঘটনা বলল। মেঘ হাসতে হাসতে ফোন কেটে দিয়েছে। তানভীরের স্বভাবই এমন। সালামি দেওয়া দায়িত্ব, তাই সকালবেলা ছোটদের সালামি দিয়ে দেয়। তবে কেউ তাকে সালাম করতে আসলেই সে ছুটে পালায়। আগে প্রায় সময় মেঘ সালাম করার জন্য তানভীরের পিছু পিছু সারা বাড়ি ছুটতো, কিন্তু এখন আর তা করে না। বন্যা জানতো না, কিন্তু তানভীরের এক্সপ্রেশন দেখে সে না হেসে থাকতে পারেনি। মেঘ কল কেটে হাসতে হাসতে বলল, বাসায় পৌঁছেছে। হাসছিস কেন? এমনি। তানভীর মনে মনে বিড়বিড় করে বলল, এই কথাটা বনুকে বলে দিতে হয়। আবারও আওড়ালো, বোনের বান্ধবীকে পটানোর আগে বোনকে পটাতে হবে। আবির তানভীরের দিকে তাকালো। কিছু একটা কাহিনী করছে সেটা ঠিকই বুঝেছে আবির, তবে কি করেছে সেটা বুঝতে পারছে না। সেই সব তেমন পাত্তা না দিয়ে বাসায় আসছে। ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসেছে। পেট যতই ভরা থাকুক, যতই ঘোরাঘুরি করে আসুক না কেন, ঈদের দিন দুপুরে সবাই একসঙ্গে বসে খেতেই হবে। এটাই এই বাড়ির নিয়ম। আলী আহমদ খানরা আবিরদের জন্য অপেক্ষা করছিল। আবিররা আসতেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। অন্যান্য দিন বাড়ির বউরা না বসলেও ঈদের দিন অন্ততপক্ষে সবার সাথে বসতে হয়। খাওয়া শেষে সবাই সবার মতো রেস্ট নিতে চলে গেছে। আজ রাতে ফুপিদের খানবাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে। বিকেলের পর থেকে সেই আয়োজনে ব্যস্ত সবাই। আলী আহমদ খান আর মোজাম্মেল খান সোফায় বসে আছেন। ইকবাল খান বন্ধুদের সাথে দেখা করতে চলে গেছেন। আবির তানভীর দুজনেই বাড়িতে। ঈদের দিন তানভীর সচরাচর বন্ধুদের সাথে দেখা করে না। মেঘ বিকেলের দিকে মোজাম্মেল খানের দেওয়া ড্রেসটা পরেছে। গাঢ় সবুজ রঙের গর্জিয়াস ড্রেস। চুলে একটা স্টোনের মুকুট পরেছে। পেছন দিকে চুলগুলো ছাড়া। একদম রানীর মতো লাগছে। কেউ স্বজন বেড়াতে আসলে মেঘ মিম যথাসাধ্য কাজ করলেও আজ তারা কিছুই করছে না। বিশেষ করে মেঘ ডাইনিং এ থেকে একটা চেয়ার নিয়ে ড্রয়িং রুমের মাঝখানে রেখে পায়ের ওপর পা তুলে বসে আছে। দু হাতের কোনোই অবধি মেহেদি দেওয়া। ম্যাচিং করা সবুজ কাচের চুড়িও পরনে। এক হাতে একটু পর পর চুলগুলো ঠিক করছে আর মিম আদির সাথে বকবক করছে। মেঘের ক্ষুধা লাগলে আদিকে এটা সেটা দিতে বলে, কারণ সে ড্রেস পরে কোনোভাবে রান্নাঘরে যাবে না। আবির ঘুম থেকে উঠে বারান্দা থেকে মেঘের ভাবভঙ্গি দেখে নিঃশব্দে হাসছে। অতঃপর শান্ত স্বরে বলল, তোকে সারা জীবন রাজরানীর মতো যত্নে রাখার তৌফিক আল্লাহ যেন আমাকে দেন। আবির নিচে আসতে আলী আহমদ খান ধীর কণ্ঠে ডাকলেন, আবির। জি আব্বু। তুমি কি অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছো? জি। কেন? একটু দরকার ছিল। কিছুদিনের মধ্যে রেখে দিব। আলী আহমদ খান তপ্ত স্বরে বললেন, আমি রাখার কথা বলিনি আবির। এটা তোমার অ্যাকাউন্ট, তোমার যখন ইচ্ছে টাকা তুলবে। কিন্তু টাকাটা কেন তুলেছো সেটা আমার জানা প্রয়োজন। মিমা আস্তে করে বলল, ভাই আমাদের অনেক টাকা সালামি দিয়েছে বড় আব্বু। আলী আহমদ খান গুরুভার কণ্ঠে বললেন, এখানে হাজারের কথা হচ্ছে না মা, লাখের কথা হচ্ছে। তাও 4-5 লাখ নয়। তুমি যাও এখান থেকে। আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আবির নিস্তব্ধতা আলী আহমদ খান সহ্য করলেও মোজাম্মেল খান সহ্য করতে পারলেন না। রাগী স্বরে বললেন, ব্যবসায় লস খেয়ে সেখানে শুধু টাকা নষ্ট করো না আবির। তোমার যদি মনে হয় তোমার পক্ষে ব্যবসা চালানো সম্ভব নয়, তবে ছেড়ে দাও। আমাদের ব্যবসাতে মনোযোগ দাও। অ্যাকাউন্টে টাকাগুলো এমনি এমনি জমা হয়ে যায় না। তোমার আব্বুর কষ্টে জমানো টাকাগুলো। আবির দু আঙুলে কপালে হাত রেখে মেঘের দিকে তাকালো। মনে মনে বিড়বিড় করে বলল, তোকে পাওয়ার জন্য আর কত বকা খেতে হবে আমাকে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আলী আহমদ খান পুনরায় বললেন, দেখো আবির, তুমি যথেষ্ট বড় হয়েছ। কি করলে ভালো হবে
কি করলে ক্ষতি হবে সেটা তুমি ভালো করেই বুঝো। যাই করো বুঝে শুনে করবা। আবির অনচ্ছ হেসে বলল, আমি যা করি বুঝেই করি, আর যা করব তাও বুঝেই করব ইনশাল্লাহ। আবির রান্নাঘরের দিকে চলে গেছে। মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, ভাইজান, এই ছেলে সত্যি তোমার তো, নাকি কোথা থেকে তুলে আনছিলা? এমন ঘাড় তেরামি করতে আমি আজ পর্যন্ত তোমাকেও দেখিনি। আলী আহমদ খান মলিন হেসে বললেন, তুই আবিরকে রাগিয়ে দেশ বলেই এমন করে। আরো তুলো মাথায়। আজ নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছে, কাল তোমার অ্যাকাউন্ট থেকে তুলবে, পরশু আমার অ্যাকাউন্ট থেকে তুলবে, তখনও কিছু বলবা না। আলী আহমদ খান হেসে বললেন, আমার অ্যাকাউন্ট থেকে তুললেও তোর অ্যাকাউন্ট থেকে তোলার সাহস হবে না। তানভীর সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে বলল, আব্বু, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে ভাইয়া কি করবে? তুমি যার নামে টাকা জমাচ্ছ সেও তো ভাইয়ার। রাতে ফুপিরা এসে খাওয়া দাওয়া করে গেছেন। আগামীকাল বিকেলে রাকিবের গায়ে হলুদ। খুব বড় অনুষ্ঠান না করলেও কাছের মানুষ আত্মীয় স্বজনরা থাকবে। জান্নাতের শ্বশুরবাড়ির সবাই আগামীকাল দুপুরের দিকে রাকিবদের বাসায় চলে যাবে। এদিকে মেঘ আর মিমকে পাঠানোর জন্য জান্নাত আইরিন দুজনেই খুব রিকোয়েস্ট করেছে। মোজাম্মেল খান প্রথম দিকে রাজি না হলেও জান্নাতের জোরাজোরিতে বাধ্য হয়ে রাজি হয়েছেন। আজ সকালে খাবার টেবিলে সবাই উপস্থিত হতে মোজাম্মেল খান নীরবতা ভেঙে বললেন, তানভীর, আবির, আজ বিকেলে তোমরা বাসায় থেকো। আবির ভুরু কুচকে বলল, আমাকে দুপুরের পরে রাকিবের বাসায় যেতে হবে। কেন চাচ্চু? আমার এক বন্ধু আসবে, তার সাথে তার ছেলেও আসবে। আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, আসলে আসবে, আমাকে থাকতে হবে কেন? আসলে ওনারা মেঘকে দেখতে আসবে, যদি পছন্দ হয় তাহলে কথা আগাবে। মোজাম্মেল খানের কথায় আবির যেন আকাশ থেকে পড়ছে। তানভীর বসা থেকে দাঁড়িয়ে বলল, বনুকে দেখতে আসবে মানে? কিসের দেখা দেখি? মেঘের মনের ভেতর কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেছে। আব্বু কি বলছেন? ছেলে দেখতে আসবে মানে বিয়ে? নিরুদ্বেগ ভঙ্গিতে আবিরের দিকে চেয়ে আছে, তবে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই। বাহিরে আবির যত শান্ত থাকার চেষ্টা করুক না কেন, রাগে আবিরের শিরা উপশিরা নীল হয়ে গেছে। চুল থেকে কানের পাশের দিয়ে ঘাম পড়ছে। আবির এক আঙুলে ঘাম মুছল। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন, রফিক আমার পুরনো বন্ধু, অনেক বছর পর দেশে আসছে, মেয়েকে দেখতে চাচ্ছে, তাই বাসায় আসতে বলেছি। তানভীর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমার বোনের কি রূপ বের হয়েছে যে যে কেউ ওকে দেখতে আসবে? আপনি ওনাদেরকে কল দিয়ে আসতে নিষেধ করেন। আমার বোনকে আমি কারো সামনে নিয়ে যেতে দিব না। আলী আহমদ খান ঠান্ডা কণ্ঠে বললেন, তানভীর, মাথা ঠান্ডা করো। ওনারা আসতে চাচ্ছে আসুক, আমরা দেখি। তাদের কথা যদি ভালো না লাগে তাহলে মেঘকে আনবই না। মেঘ আহাম্মকের মতো বসে আছে, আবিরের দৃষ্টি প্লেটের দিকে। তানভীর রাগে উল্টাপাল্টা আচরণ করলেও আবির কোনো কথা বলছে না। তানভীরের বাড়াবাড়ি বুঝতে পেরে আবির বাম হাতে তানভীরের উরুতে হাত রাখলো, যেন চুপ করে যায়। ইকবাল খানও তানভীরকে থামানোর চেষ্টা করছেন, কিন্তু তানভীরের চিল্লাচিল্লি থামার নাম নেই। সে মেঘকে কারো সামনে আসতে দিবে না মানে দিবেই না। আবিরের ইঙ্গিত বুঝতে পেরে তানভীর মেজাজ আরো তুঙ্গে উঠে গেছে। তানভীর ভেবেছিল আবির তার আব্বুকে কিছু বলবে, কিন্তু আবির উল্টো তানভীরকে থামতে বলছে। তানভীর রাগে ভাতের প্লেট ধাক্কা মেরে উঠে চলে যাচ্ছে। সবার দৃষ্টি তানভীরের দিকে। ইকবাল খান ভারী কণ্ঠে বললেন, খাবারটা? তানভীর রাগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে গেছে। তিন ভাই টুকিটাকি আলাপ করছে। আবির কোনো দিকে না তাকিয়ে প্লেটের খাবার শেষ করে উঠে গেছে। উঠার সময় মেঘের চোখে চোখ পড়ল। মেঘের চোখ ছলছল করছে, গভীর দৃষ্টিতে আবিরকে দেখছে। হয়তো আবিরের মন বোঝার চেষ্টা করছে। আবির সহসা চোখ সরিয়ে চলে গেছে। টানা ২-৩ ঘন্টা তানভীরকে ডাকার পরও তানভীর দরজা খুলছে না। এদিকে মেঘ রুমে শুয়ে শুয়ে কান্না করছে। মিম মেঘের পাশে বসে মেঘকে বোঝানোর চেষ্টা করছে। আবির ছাদে দাঁড়িয়ে আছে। দুপুরের দিকে তানভীর রুম থেকে বেরিয়ে ফুসফুস করে সোজা ছাদে গেল। তানভীরকে দেখেই আবির নিঃশব্দে হেসে এগিয়ে আসলো। আবিরের হাসি দেখে তানভীর রাগে কটকট করে বলল, তুমি আমার বোনকে বিয়ে করবা নাকি করবা না? আবির তানভীরকে আলতোভাবে জড়িয়ে ধরে পিঠে আস্তে করে চাপড় মেরে বলল, এত মাথা গরম করলে কিভাবে হবে ভাই? তুই তো জানিস তোর বোনকে ছাড়া আমি চোখে ঝাপসা দেখি। এবার তানভীর বলছে, আব্বু এসব কি শুরু করেছে? তুমি কিছু বলনি কেন? তোর বাপের চোখে আমি বহু বছর আগে জেল খাটা আসামি। আমি যাই বলতে যাব উনি তার উল্টো মিনিং বের করবেন। তার থেকে চুপ থাকাই শ্রেয়। তার মানে বিকেলে তারা বনুকে দেখতে আসবে? আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, বাসায় কে আসলো কে গেল তাতে আমার মাথা ব্যথা নেই।
তবে আমার সম্পত্তির দিকে নজর দিতে গেলে আগে আমার সাথে বসতে হবে। তানভীর ভুরু কুঁচকে তাকিয়ে আছে। আবির পকেট থেকে ফোন বের করে তানভীরকে একটা ছবি দেখালো। তানভীর ছবি দেখে মুচকি হেসে বলল, সাব্বাস, তুমি আমার বোনের যোগ্য পাত্র। আবির মেকি স্বরে বলল, তোর বোনকে বলিস যেন সাজুগুজু করে থাকে। কার জন্য? আমার জন্য। তানভীর ভুরু কুঁচকে বলল, ঠিক আছে বলবো। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো, নাটক দেখতে হবে। তুই যা, আমি আসছি। আবির আর তানভীর আজ সারাদিন বাসায়। তানভীর সোফায় বসে ফোনে গেম খেলছে। মেঘকে তানভীর সাজার জন্য বলেছে। মেঘ সাজা তো দূর, চুল এলোমেলো করে পাগলের মতো রুমে শুয়ে আছে। আবিরের ওপর রাগে মেঘের গা জ্বলছে। কিছুক্ষণের মধ্যে আবিরও নিচে আসলো। দুই ভাই পাঞ্জাবি পরে একেবারে পরিপাটি হয়ে বসেছে। তানভীরের দেখা দেখে আবিরও ফোনে গেম খেলায় মনোযোগ দিল। মোজাম্মেল খান রুম থেকে বের হতে তানভীর জিজ্ঞেস করলো, আপনার মেহমান কখন আসবে? আমরা কতক্ষণ যাবত অপেক্ষা করছি। মোজাম্মেল খান চোখ সরু করে দুজনকে দেখল। হালিমা খানের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু জানতে চাইল, কিন্তু উনি ঠিক বুঝতে পারছেন না কিছু। ইকবাল খান এসে আবিরের পাশে বসলেন। এর মধ্যে আলী আহমদ খান রেডি হয়ে রুম থেকে বেরিয়ে জিজ্ঞেস করলো, ওনারা এখনো আসতো না? সবাই টেনশন করছে। এদিকে আবির তানভীরের মনোযোগ ফোনে। মালিয়া খান আবিরদের কাছে এগিয়ে এসে রাগী স্বরে বললেন, কোথায় এগিয়ে গিয়ে তাদের নিয়ে আসবি, তা না করে ঘরে বসে গেম খেলছিস? আবির উদাসীন কণ্ঠে জিজ্ঞেস করলো, আমরা ওনাদের জন্য ঠিক কোথায় গিয়ে অপেক্ষা করব আম্মু? মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বললেন, যেতে হবে না কোথাও, আমি আগে গিয়ে কল দিয়ে দেখি। তানভীর ভাব নিয়ে বলল, ঠিক আছে। মোজাম্মেল খান পরপর 3বার কল দেওয়ার পর রিসিভ হলো। মোজাম্মেল খান মিষ্টি করে হেসে জিজ্ঞেস করলেন, তোমরা কখন আসবে? আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। আমরা আজ আসতে পারবো না বন্ধু, জরুরি কাজে আটকে গেছি। কবে আসবো তাহলে? বলতে পারছি না। খুব শীঘ্রই আমেরিকা ফিরতে হবে আমাদের। তোমার সাথে পরে কথা হবে। আল্লাহ হাফেজ। কল কাটতে তানভীর আবিরের দিকে তাকিয়ে মৃদু হাসল। আবিরের ওষ্ঠদ্বয় কিছুটা প্রশস্ত হলো। সহসায় আবির স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করলো, ওনাদের আনতে কোথায় যেতে হবে? মোজাম্মেল খান সন্দেহের দৃষ্টিতে আবির আর তানভীরের দিকে তাকিয়ে আছে। তাদের ব্যবহার খুব অদ্ভুত। ওইদিকে রফিক সাহেবেরাও আসবেন না। মোজাম্মেল খান কিছুক্ষণ ভেবে গুরুভার কণ্ঠে বললেন, তোমরা যে যার মতো কাজে যেতে পারো। তানভীর সোফায় থেকে উঠতে উঠতে মিমকে বলল, এই মিম, বনুকে বল তাড়াতাড়ি রেডি হতে। আর তুইও তাড়াতাড়ি রেডি হয়ে নে, রাকিব ভাইয়ের গায়ে হলুদে যেতে হবে। আলী আহমদ খান আস্তে করে বললেন, রাতে থাকার দরকার নেই, প্রোগ্রাম শেষ হলে বাসায় চলে এসো। আচ্ছা। আবির কিছুক্ষণ আগে বেরিয়েছে। প্রয়োজনীয় কিছু জিনিস কিনে রাস্তায় অপেক্ষা করছে। তানভীর রাস্তা থেকে আবিরকে নিয়ে গেছে। পেছনে মিম আর মেঘ বসা। মেঘ চোখ বন্ধ করে বসে আছে। আব্বুর প্রতি যতটা না রাগ উঠেছিল, তার থেকে কয়েক গুণ বেশি রাগ উঠেছিল আবিরের ওপর। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করল, আবির ভাই কি সত্যিই আমাকে ভালোবাসেন? রাকিবের বাসায় আসতেই রাকিব সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ভুরু নাচাতে রাকিব গুরুভার কণ্ঠে বলল, আমার কালকে বিয়ে, এটা কি তোদের মাথায় ছিল? থাকবে না কেন? জেনে শুনে এত বড় রিস্কে আমায় পাঠিয়ে দিলি যে? আমার কখনো কোনো কাজে ভয় লাগেনি, অথচ আজ ভয় লাগছে। রিয়ার কথাটা খুব মনে পড়ছিল। আমার কিছু হলে মেয়েটা বিয়ে ছাড়াই বিধবা হয়ে যেত। আবির মুচকি হেসে বলল, এত সহজে তোর কিছু হতে দিব না আমি। চিন্তা করিস না, আগে চাচ্চু হবি তারপর। এমন সময় মেঘ আসছে। মেঘকে দেখে রাকিব আবিরকে প্রশ্ন করলো, তারপর কি? মরে যাস। বাহ আবির বাহ, দেখছো মেঘ, তোমার আবির ভাই আমাকে মরে যেতে বলছে। মেঘ রাশভারী কণ্ঠে বলল, উনি তো চান আমরা সবাই মরে যাই, তাহলে উনি মুক্তি পেয়ে যাবেন। মেঘের মুখে এমন কথা শুনে আবির ভুরু যুগল নাকের গোড়ায় টেনে নিল। মেঘের মনে এক আকাশ অভিমান যা তার কথাতেই ফুটে উঠেছে। রাকিবও স্তব্ধ হয়ে গেছে। এর মধ্যে জান্নাত এসে বলল, মেঘ চলো, তোমাকে শাড়ি পরিয়ে দেই। না আপু, শাড়ি পরার মতো মন মানসিকতা আমার নেই। কেন, কি হয়েছে? মেঘ ঢোক গিলে আকল কণ্ঠে বলল, হয়তো খুব শীঘ্রই আমার বিয়ের দাওয়াত পাবে। জান্নাত ভুরু কুঁচকে চেয়ে আছে। মেঘ চোখ মুছে মিমের পাশে সোফায় গিয়ে বসল। রাকিব জান্নাতকে ইশারা দিতে জান্নাত ভেতরে চলে গেছে। আবির সোফার কাছে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মিম তুই ভিতরে যা। মিম সঙ্গে সঙ্গে উঠে গেছে। আবির মেঘের পাশে বসে মোলায়েম কণ্ঠে বলল, কি হয়েছে তোর?
এত অভিমান করেছিস কেন? মেঘের চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। মেঘ দু হাতে বারবার চোখ মুছছে। আবির আবারও জিজ্ঞেস করলো, কথা বলবি না? মেঘ কাঁদতে কাঁদতে বলল, মেয়েদের আপন বলতে কেউ থাকে না। যদি কখনো কাউকে আপন মনে হয় তবে তার সঙ্গেই না হয় কথা বলবো।